সংসদ সদস্যের শপথ নিলেন বিএনপি নেতা জাহিদুর রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 12:15টার দিকে তাকে শপথ বাক্য পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও ৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হন তিনি। এর আগে সকালে স্পিকারের কাছে শপথ নেওয়ার আগ্রহ জানিয়ে চিঠি দেন তিনি। রংপুর বিভাগে বিএনপি থেকে একমাত্র জাহিদুর রহমানই জয় পান। 1991 সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করে দীর্ঘ 27 বছর পর জয়ী হন। জাহিদুর রহমান ধানের শীষ প্রতীকে ৮৮,৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ গ্রহণকারীদের দেশ ও জাতির দুশ্মন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে রয়েছেন সহকর্মী মাহিম মোস্তাফিজ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মাহিম, এ বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে জানতে চাই। রেদন, আমি এখন আছি সংসদ ভবনে। আর আপনি জানেন যে আজকে 12টার দিকে কিন্তু আসলে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ তিনি শপথ গ্রহণ করেন এবং এরপরে আসলে তিনি এখনো ভেতরের যে শপথ নেয়ার পরে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেই হয়তো বের হবেন এবং তারপরে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বা বিস্তারিত জানাবেন, সেটি আমরা আশা করছি। আর এখান থেকে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি, আজ সকালে তিনি শপথ নেয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বরাবর যে চিঠি দেন এবং তারপরেই আসলে তার শপথ নেয়ানোর যে আয়োজনটি সেটি শুরু হয় এবং তারপরে 12:15টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করানো হয় বলে আসলে এখান থেকে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরও কিছু বিষয় জানিয়ে রাখি যে বিএনপির যে জাতীয় সংসদ নির্বাচনে যে 6 জন জনপ্রতিনিধি নির্বাচিত হন, এর মধ্যে কিন্তু একজন আজকে নিলেন এবং এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও বাকি 5 জন রয়েছেন এবং এই 5 জনের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে বাকি যে 4 জন তারা কিন্তু আসলে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং আমরাও আসলে তাদের সাথে কথা বলে তাদের আগ্রহের কথা জানতে পেরেছি। তারাও আসলে শপথ নিতে আগ্রহী। যদিও দলীয় সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আজকে গয়েশ্বর চন্দ্র রায় তিনি আসলে বলেছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তারা আসলে দেশের শত্রু সেটি বলে আখ্যায়িত করেছেন। তবে তারপরও যেহেতু যারা আসলে শপথ নেয়ার পক্ষে রয়েছেন, যে 4 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যারা, তাদের বিষয়টি আসলে তারা জানিয়েছেন যে যেহেতু এলাকা থেকে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, জনগণের একটি চাপ এবং সেই যে দায়বদ্ধতা সেই জায়গাটি থেকে আসলে তারাও শপথ নিতে আগ্রহী। হয়তো সেই বিষয়টি পরবর্তীতে তাদের সাথে কথা বলে এবং হয়তো শীঘ্রই সে বিষয়টিও জানা যাবে। আর আরেকটি বিষয় যে শপথ গ্রহণের শেষ দিন কিন্তু 29 এপ্রিল শপথ গ্রহণের শেষ দিন রয়েছে। হয়তো এরই মধ্যে আসলে আরও কিছু বিষয় জানা যাবে। আর আজকের বিষয়টি যদি আমরা বলি, জাহিদুর রহমান জাহিদ তিনি শপথ গ্রহণের পরে এই মুহূর্তে আসলে সংসদ ভবনের ভেতরেই রয়েছেন। শপথ গ্রহণের পরে যে আনুষ্ঠানিকতা সেই বিষয়টি চলছে এবং তারপরে তিনি হয়তো বের হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আমরাও কিছুক্ষণ আগে যেমনটি ছিলাম সংসদ ভবনের বাইরের মূল সড়ক, এরপর কিন্তু সংসদ ভবনের সচিবালয়ের এখান থেকে অনুমতি ক্রমেই সব গণমাধ্যম কর্মীকে ভেতরে আসার অনুমতি দেওয়া হয় এবং ভেতরে জায়গাটিতে এসে তিনি বের হওয়ার পরে তার সাথে কথা বলার সেই বিষয়টিও হয়তো সম্ভব হবে। আমরা হয়তো সেজন্যই আসলে অপেক্ষা করছি। আরও সব গণমাধ্যম কর্মীরাই আসলে এই জায়গাটিতে রয়েছেন এবং জাহিদুর রহমান জাহিদ তিনি বের হলেই তার সাথে হয়তো আমরা কথা বলে সেই বিষয়টিও, তার অভিমতটিও আমরা দর্শকদেরকে জানাতে পারবো। রেদওয়ান। মাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাহিদুর রহমানের শপথ নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান রিপন। রিপন, স্থানীয়দের প্রতিক্রিয়া জানতে চাই, ভোটাররা আসলে কি প্রত্যাশা করছেন সব মিলিয়ে বলবেন আমাদের। আপনাকে ধন্যবাদ।
জি রেদন, আপনাকে ধন্যবাদ। আমি স্থানীয়দের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। আসলে তাদের মধ্যে তারা অনেক খুশি এই বিষয়টাতে, কারণ তারা চাচ্ছিল যে যেহেতু তাদের ভোটে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহমান, সেহেতু তারা চাচ্ছিল যে তিনি শপথ নেন। কারণ আমাদের এই 3 আসনটি দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অনেক অবহেলিত, অনেক বড় আসন হওয়া সত্ত্বেও এই আসনে তেমন কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি। তাদের জাহিদুরের একটা আশায় তাদের এক প্রকার যে তারা তার কাছ থেকে আসলে উন্নয়নের কিছু কাজকর্ম করে নেবেন। এই জন্য এলাকার সাধারণ ভোটাররা যারা তাকে ভোট দিয়েছেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের মনে প্রাণে এক প্রকার আশাই ছিল যে তিনি যেন শপথ নেন। এবং আজকে তিনি শপথ নেওয়ার ফলে দেখা গেছে যে এই এলাকার সাধারণ মানুষের মনে একটু আনন্দ বিরাজ করছে। তবে তার অপোজিটে দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে আসলে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে এই কারণে যে দলের সিদ্ধান্ত ছাড়াই যেহেতু তারা উনি শপথ নিয়েছেন, তো এই জন্য আসলে বিএনপিতে তার বিপক্ষেই সবাই এক প্রকার দাঁড়িয়েছে এবং সকলে তার বিপক্ষেই কথা বলেছেন। তো আমরা আসলে বিএনপি সিনিয়র সহসভাপতির সাথে আসলে এই বিষয়ে একটু কথা বলবো যে উনি আসলে এই বিষয়ে কি বলতে চাচ্ছেন। জি, আপনি আসলে উনি যে শপথ নিয়েছেন এই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আপনাকে ধন্যবাদ। বিএনপি সাধারণ নেতাকর্মী এবং ভোটাররা আমাদের দলের পক্ষে অবস্থান নেওয়াটা মূলত কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া রহমানের আদর্শকে কেন্দ্র করে। সেক্ষেত্রে সাধারণ জনগণ যারা ভোটার তারা কিন্তু জানে যে খালেদা জিয়া জেলে আছে, তাকে মুক্ত করতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং একটা সুন্দর রাজনৈতিক দলকেই এই দেশের ক্ষমতার দায়িত্ব দিতে হবে। সেক্ষেত্রে মানুষ কিন্তু এই শপথকে মেনে নেবে না, এটা আমি মনে করি। দ্বিতীয়ত হলো যাকে দলে এই ভুল মনোনয়নটা দেওয়া হয়েছে, বারবার উনি পরাজিত হন, জামানত বাজেয়াপ্ত হয় এবং উনি বেগম খালেদা জিয়ার জন্য কোনো মানববন্ধন করেন না, মিছিল করেন না, হরতাল করেন না এবং কোনো কর্মসূচিতে উনি অনুসরণ করেন না, নিরুৎসাহিত করেন না। ছাত্র যুবদল, সাধারণ মানুষ কেউ তার মনোনয়নটা চায়নি। দলের একটা ভুল মনোনয়নের ফলশ্রুতিতে উনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। তার পরিবারের সকল সদস্যই, বড় বড় নেতারা সব আওয়ামী লীগ করে, তার নিজের এই ব্যক্তি থেকে আসলে কি দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে এরকম একটা চাপা ক্ষোভ বিরাজ করছে এবং তারা সাধারণত তাকে পরবর্তীতে পদোন্নতি বা এরকম কোন একটা পর্যায়ে যাবেন, কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা উৎসাহ আনন্দ বিরাজ করছে যে হয়তোবা তাদের মনে যে প্রত্যাশা পীরগঞ্জ 3 আসনে যে উন্নয়ন, এটাই এবার জাহিদুর সাহেবের দ্বারা পূরণ হবে তাদের মনের মধ্যে। রিপন, আপনাকে ধন্যবাদ। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিএনপির এমপি জাহিদুর রহমান। শপথ নেবার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। গণতন্ত্রের স্বার্থে এইসব মামলা প্রত্যাহার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবার আহ্বান জানান তিনি। লক্ষ লক্ষ মানুষ, নিরপরাধ নেতাকর্মী আছে আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে আপনি দেখেন, কারণ এগুলোর বাদী সমস্ত পুলিশ যা করেছে সব মিথ্যা মামলা দিয়েছে, আপনার লোক কোনো মামলা করেনি। কাজে আপনার এটা দেখা উচিত। গণতন্ত্রের স্বার্থে সেই সব মামলা প্রত্যাহার করার আমি দাবি রাখবো। সাথে সাথে আমার নেত্রীকে, ওনার একজন বয়স্ক মহিলা, 73 বছর বয়স, ওনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেয়, এই আহ্বান আমি জানাবো সংসদে। এটাই আমার প্রথম অঙ্গীকার। হত্যাকারীরা ভালোবাসা নয়, ঘৃণায় কুড়াবে বলে মন্তব্য করে সন্ত্রাসীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজশাহী ঢাকা আন্তনগর বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রথমে বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব সুন্দর করে এ সময় তিনি বলেন, শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও জঙ্গি সন্ত্রাসীরা হামলা চক্রান্ত করেছিল, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ভেস্তে গেছে। শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো তাতে আমরা বাংলাদেশের কয়েকজন হারিয়েছি। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশ জরুরি উল্লেখ করে সরকার সেই চেষ্টায় করছে বলে জানান তিনি। এছাড়া সব পথেই অল্প খরচে আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার আশ্বাস দেন শেখ হাসিনা। ঈদের সময় মানুষ যেন আরামে চলাচল করতে পারে। দ্বিতীয় পর্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন ইনস্টিটিউট ও স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমরা সারা বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। বলেন, শুধু উৎপাদন নয়, খাবার প্রক্রিয়াজাত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু আমরা উৎপাদন করব না, উৎপাদন করার সাথে সাথে এটা প্রক্রিয়াজাত করে আমাদের দেশে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, সেখানে আমাদের বাজার সৃষ্টি হচ্ছে। আর দেশের চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য ও খাদ্যপণ্য বিদেশে রপ্তানির উপর জোর দেন প্রধানমন্ত্রী। ভাত রান্না করো। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিলেট মহানগর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। এই নিয়ে এই মামলায় সাক্ষ্য দিলেন দুজন। সকালে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলায় 164 ধারায় জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। মামলার পরবর্তী তারিখ আগামী 21শে মে ঠিক করা হয়েছে। এর আগে সকালে কড়া নিরাপত্তায় 5 আসামিকে আদালতে হাজির করা হয়। আইনজীবীরা জানান, মামলাটিতে সাক্ষ্য দেবেন মোট 56 জন। গত বছরের 3রা মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। চার্জশিটে মোট 56 জন সাক্ষী আছে, এর মধ্যে এখনো 2 জন সাক্ষী হয়েছে। আমরা আরো সাক্ষী আনার জন্য প্রসেসটি আশা করি আগামী তারিখে সাক্ষী উপস্থাপন করব আদালতে। নুসরাত হত্যার বিচার দ্রুততম সময়ে শেষ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে মামলা শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজন হত্যা মামলার মতো নুসরাত হত্যা মামলার রায়ও দ্রুততম শেষ হবে। এই যে নুসরাত হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের দায়িত্ব হচ্ছে এই বিচারটা যত তাড়াতাড়ি শেষ করা। মামলা একটা পরিচালনা করতে ডিউ প্রসেসে এটাকে সমাপ্ত করতে যেই সব আমাদের প্রিপারেশন দরকার আমরা সেগুলি নিয়ে রেখেছি। রাজন হত্যা মামলা যেরকম ত্বরিত আমরা শেষ করতে পেরেছি রেকর্ড টাইমে, ঠিক সেই রকম ভাবে আমরা সেটাকে শেষ করার ব্যবস্থা গ্রহণ করব। নুসরাত হত্যার আগে ফেনীর কারাগারে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে দেখা করার সময় ফেনী কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল AKM মোস্তফা কামাল পাশা। তিনি আরও জানান, ফেনীর কারাগার থেকে নুসরাত হত্যার নির্দেশ দেওয়ার বিষয়ে তদন্ত করা হবে। দুপুরে কারা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় কারা মহাপরিদর্শক এসব কথা জানান। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। সকালে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সানিডেল প্রিপারেটরি হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে ফেনীর সরস্বতী ইউনিয়নে মানববন্ধন করেছে সরস্বতী উচ্চ বিদ্যালয়, সরস্বতী দাখিল মাদ্রাসা, সরস্বতী বালিকা বিদ্যানিকেতন সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,500 শিক্ষার্থী সহ শিক্ষক ও এলাকাবাসী। মানববন্ধনে নুসরাত হত্যার পরিকল্পনাকারী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ সহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পটুয়াখালীর কলাপাড়ায় নববধূ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। বুধবার রাতে কলাপাড়ার বেতমোর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আমতলী থেকে বেতমোর গ্রামে খালু শ্বশুরের বাড়িতে নববধূকে নিয়ে বেড়াতে আসেন স্বামী। সন্ধ্যায় স্থানীয় বখাটে রাসেল, রফিক, খালেক ও জাফর জোরপূর্বক বাড়িতে গিয়ে ওই দম্পতির বিয়ে হয়নি দাবি করে 50,000 টাকা চাঁদার দাবি করে মারধর সহ পুলিশের হাতে তুলে দেওয়ার ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে নববধূকে পাশের মাঠে নিয়ে ধর্ষণ করে রফিক। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। নববধূকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়। এই ঘটনায় রাতেই কলাপাড়া থানায় স্বামী বাদী হয়ে মামলা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জাতিসংঘের 3টি সংস্থার প্রধানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এর কার্যালয়ের কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, IOM এর মহাপরিচালক আন্তোনিও ভিতোরিনো এবং জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার প্রধান মার্ক লকক বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের কর্মপদ্ধতি ধীর বলে মন্তব্য করেন ফিলিপ্পো গ্রান্ডি। তবে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সাথে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনজনই। We believe that the government of Myanmar, the authorities there, have also a very important responsibility to address some of the reasons that have caused the problem in the first place. To emphasize that our commitment is to relieve the suffering and the pain of the Rohingya population, but also at the same time to minimize the impacts that their presence in Cox's Bazar. Extremely important that the international community sustains its support for Bangladesh in looking after people. It's also extremely important for the UN that work continues to find a solution to this problem. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান তাদেরকে মিয়ানমারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের বিষয়টিও জানানো হয়েছে। 1000+ লোকজন আছেন, আপনারা বরং ওখানে গিয়ে কাজ করেন, আমাদের এখানে মোটামুটি আমরা ভালো আছি। কিছু লোকরে ভাষান্তরে নিয়ে যেতে চাই, যেহেতু আগামীতে মৌসুমে অনেক আশা বলা হচ্ছে, আবহাওয়া অফিস বলছে যে অনেক বেশি বৃষ্টিপাত হবে, তাতে ল্যান্ডস্লাইড হলে লোক মারা যাবে, মারা গেলে পরে আমরা উইল নট বি রেসপন্সিবল। আপনারা যারা বাধা দিচ্ছেন, ইউ শুড বি রেসপন্সিবল। আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন এই সংকট থেকে সরে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে জাতিসংঘ প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ওয়াসার পানির মান এখন আগের চেয়ে অনেক ভালো, আর পানি ফুটিয়ে পান করা না করা গ্রাহকের ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে নিজ দপ্তরে বাসার রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার রাখার পরামর্শ দেন মন্ত্রী। পানির 99% ব্যবহার হয় নন ড্রিঙ্কেবল ওয়াটার। আমরা 99% পানি ব্যবহার হয় কিসে? ধোয়া মোছার কাজে, গোসল করা সহ ইত্যাদি ইত্যাদি কাজে। আর 1% পরিমাণ পানি সরবরাহ করা হয়। প্রত্যেক বাড়িতে রিজার্ভার আছে। এখন রিজার্ভার তো আপনি কতটুকু মেনটেন করতে পারেন, আর ইউ শিওর ইউ কুড কিপ ইট হাইজেনিক। এখন যদি না রাখতে পারেন তাহলে সেখানে কন্টামিনেশন হতে পারে। সাভারের আমিন বাজারে মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। এ সম্পর্কিত রিভিউ আবেদন খারিজ করা হয়েছে। এর আগে 2012 সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে একই রায় দিয়েছিল আপিল বিভাগ। 2003 সালে সাভারের আমিন বাজারে মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের মধুমতি মডেল টাউন প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে পরিবেশবাদী আইনজীবী সমিতি বেলা হাইকোর্টে একটি রিট আবেদন করে 2004 সালে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন। 2005 সালের 27 জুলাই হাইকোর্টের রায়ে ওই প্রকল্পকে অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বন্যাপ্রবাহ এলাকাকে সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এর রায়ের বিরুদ্ধে মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড ও বেলা সহ অন্যরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। এসব আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে 2012 সালের 7 আগস্ট আপিল বিভাগ রায় ঘোষণা করে। খারিজ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে মধুমতি মডেল টাউন অবৈধ। মধুমতি মডেল টাউনে ভরাটকৃত যত মাটি আছে সব 6 মাসের মধ্যে তাদেরকে অপসারণ করে নিয়ে যেতে হবে, এবং যারা ক্রেতা, যারা মধুমতি মডেল টাউন কর্তৃক প্রতারিত হয়েছে তাদেরকে যে পরিমাণ টাকা তারা জমা দিয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা ফেরত দিতে হবে। কক্সবাজার মেডিকেলের যন্ত্রপাতি ক্রয়ের নামে 37.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের বহিষ্কৃত হিসাবরক্ষক আফজাল হোসেন সহ 10 জনের বিরুদ্ধে। মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আফজাল ছাড়াও উল্লেখযোগ্যরা হলেন আফজালের স্ত্রী রুবিনা খানম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আব্দুর রশিদ, কক্সবাজার মেডিকেলের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র সাহা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম। বৃহস্পতিবার দুদকের বৈঠকে অনুসন্ধান দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অনুমোদন দেয় কমিশন। মামলার এজাহারে উল্লেখ, রুবিনা খানমের মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজ যন্ত্রপাতি কেনার সময় অর্থ আত্মসাতের প্রমাণ পায় দুদকের অনুসন্ধান দল।
আগামী 27 এপ্রিল নিজ নিজ অধ্যক্ষকে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 28 এপ্রিলের মধ্যে কোনো সমাধান না হলে পরদিন নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আগামী 27 তারিখ 7 কলেজের প্রতিটি ক্যাম্পাসের অধ্যক্ষের নিকট স্মারকলিপি জমা দেওয়া সহ শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখব। যদি 28 তারিখ কোনো কার্যকর সমাধানের ঘোষণা না আসে, আমরা আগামী 29 এপ্রিল সকাল 11 ঘটিকা এই একই স্থানে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। কৃত্রিম পা সংযোজনের পর বাড়ি ফিরলেন গ্রিন লাইনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকার। গত 7 দিন সাভারের সিআরপিতে চিকিৎসা শেষে দুপুরে বাসায় ফেরেন তিনি। 4 সপ্তাহ সিআরপির তত্ত্বাবধানে থাকার কথা থাকলেও রাসেলের শারীরিক অবস্থা ও মনোবলের কারণে 1 সপ্তাহের মধ্যেই তাকে ছাড়পত্র দেন চিকিৎসক। পরবর্তী চিকিৎসা খরচ মেটাতে গ্রিন লাইন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন রাসেল। গত 11 এপ্রিল সাভারে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে ভর্তি হন রাসেল সরকার। পরে গত 18 এপ্রিল তার কৃত্রিম পা সংযোজন করা হয়। হাঁটতেছে মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো। দোয়া করবেন সবাই। আমার সামনে একটা সার্জারি আছে, এখান থেকে চলে যাওয়ার পরে অ্যাপোলোতে। প্রতি বছরে আমার পায়ের পিছে 35,000 টাকা শুধু লাইনারের পিছে খরচ আছে। তারপরে 1 বছরে পা আমার চিকন হবে, মোটা হবে, সেই জন্য আসতে হবে। মানে সব মিলে তো সারাটা জীবন আমি যতদিন বেঁচে আছি আমাকে এই পা নিয়ে ভুগতেই হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিপ চাপায় ঘুমন্ত অবস্থায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। ইসলামপুর ইউনিয়নে ভোরে কাঠ বোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঘরে ঢুকলে মারা যান তারা। পুলিশ জানায়, রাঙ্গামাটি থেকে কাঠ বোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়ে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা 4 শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ 4 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা ইটভাটা শ্রমিক ও তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, তবে তাদের নাম জানা যায়নি। বাস চালককে হত্যার প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের ডাকা চট্টগ্রামে 24 ঘন্টার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে একই ঘটনায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে ধর্মঘট অব্যাহত রয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে শ্রমিক মালিক সংগঠনের কার্যালয়ে বিভাগীয় শ্রমিক মালিক সংগঠনগুলোর বৈঠকে বেলা 12টার পর এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এদিকে একই ঘটনায় পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বাস না পেয়ে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। শ্রমিক নেতারা জানান, চালক জালাল উদ্দিনের হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। এই ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় ডিবি পরিচয়ে একদল লোক। পরে তারা বাস চালক জালাল উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। চাঁদপুর পৌরসভায় নীতিমালা না মেনে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। বৈদ্যুতিক খুঁটি ঘেঁষেই ভবন নির্মাণ করায় দুর্ঘটনার সংখ্যা জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পৌরবাসী। চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় 11,000 ভোল্টের লাইন সহ বিদ্যুতের খুঁটি ঘেঁষে নির্মাণ করা হচ্ছে 6 তলা ভবন। এ নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। নিয়ম অনুযায়ী ভবনের 3 ফুট দূরে থাকার কথা বৈদ্যুতিক খুঁটি, তবে তা মানছেন না ভবন মালিক এম এ হাসান লিটন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে হতবাক পৌরবাসী। নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই কিন্তু বিল্ডিং করা উচিত, কিন্তু বিল্ডিং মালিকরাও এগুলো মানছে না। একই সাথে যারা এগুলো তদারকি করার কথা ছিল তারাও এটা যথাযথভাবে তদারক করছেন না। পৌর কর্মকর্তা বলছেন, নকশা না মেনেই তৈরি হচ্ছে ভবন, আর মালিকদের সতর্ক করতে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্ল্যান অনুযায়ী কাজ সহবিগতই করে নাই, কারণ উনি সামনে যতটুকু ছাড়ার কথা অতটুকু উনি ছাড়ে নাই। যদি ওনারা ওই হিসাবে না ভাঙে তখন আমরা দেন অন্য ব্যবস্থা নেব। তাদেরকে নোটিশ করা হয়েছে এবং নোটিশের কপি আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং মেয়র মহোদয়কে দেওয়া হয়েছে এবং আশা করছি খুব দ্রুত তারা এটা ব্যবস্থা নেবে। তবে মালিকের দাবি, নিয়ম অনুযায়ী নির্মাণ হচ্ছে ভবন। বিদ্যুৎ বিভাগ পিলার সরাচ্ছে না বলে অভিযোগ তার। বিদ্যুৎ অফিসারদের যারা এই সব কাজগুলো করে ওনারা ছিল না এতদিন। 3 তলায় কাজ করতে যাই আমরা কাজ বন্ধ রাখতে না, এটা না করা পর্যন্ত আমরা এটা করব না। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সে তার আমরা যেটুকু জেনেছি সেখানে প্রায় 11,000 ভোল্টের তার, যে ভোল্টের কাছাকাছি গেলেই একটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ঝুঁকি এড়াতে ভবন নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। সাভারে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রানা প্লাজা ধসের স্বেচ্ছাসেবক নওশাদ হাসান হিমু। রানা প্লাজা ধসের 6 বছরের দিন সাভারের বিরুলিয়ায় নিজ বাসায় সন্ধ্যায় তিনি আত্মহত্যা করেন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে হিমু নামের এক ব্যক্তি নিজের গায়ে আগুন দেন। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় আত্মহত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হিমুর বন্ধুরা জানান রানা প্লাজা ভেঙে পড়ার পর হিমু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। এরপর থেকে হতাশায় ভুগছিলেন তিনি। এলাকাবাসী জানায় হিমু কারো সঙ্গে তেমন মিশতেন না, এছাড়া তিনি তার বাবা মায়ের সঙ্গেও থাকতেন না। এদিকে হিমুর ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা যায় বুধবার রাতে আত্মহননের আগে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট দেন। এর মধ্যে সন্ধ্যা 7:30টার দিকে দেওয়া একটি পোস্ট ছিল, ছোটকাল হতেই আগুন আমার অনেক পছন্দ। অর্থনৈতিক উন্নয়নের একটা পর্যায়ে ব্যক্তি খাতের মাধ্যমে অথবা সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ লজিস্টিক সেবাগুলো প্রদান করা উচিত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে লজিস্টিক্স সম্মেলনে এ মন্তব্য করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সম্মেলনে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কাজ করছে তারা। বিশ্বব্যাংকের পরবর্তী ইজ অব ডুইং বিজনেস সূচকে তার প্রতিফলন পড়বে বলে মনে করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ জানান, রেলওয়ে, মহাসড়ক, বিমান ও নৌবন্দরের ক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। In the future, as far as possible, সব ধরনের লজিস্টিক সেবা এখন সরকার দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে এসব সেবা ব্যক্তি খাতের মাধ্যমে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দেয়া যেতে পারে। joint ventures, we need to work more. লজিস্টিক্স ব্যবস্থাপনায় আমাদের অনেক দূর যেতে হবে, বিশেষ করে কাস্টমসে অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। সেই সঙ্গে অবকাঠামো উন্নয়নও জরুরি। প্রত্যেকটা রেল লাইনকে ডাবল ট্র্যাক এবং প্রত্যেকটা মহাসড়ককে অন্তত 4 লেন করার পরিকল্পনা রয়েছে সরকারের। To make it at least 4 lane. আমদানি রপ্তানি ফি বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা। রংপুর কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজ কর্তৃপক্ষ এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্যের উপর অ্যাসেসমেন্ট ফি টন প্রতি $10 থেকে বাড়িয়ে $12 করে। এরই প্রতিবাদে সকাল থেকে বন্দরে সকল প্রকার পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আরোপিত ফি বাতিল করে পূর্বের ফি বহাল রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। এ বন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি এবং প্লাস্টিক সামগ্রী রপ্তানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পাইকারিতে স্থিতিশীল হলেও খুচরায় কিছুটা বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, রমজানে চিনি ও পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও অন্যান্য নিত্যপণ্যের পাইকারি দরে খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে ভোক্তার ভোগান্তি কমাতে খুচরা বাজারে নজরদারির পরামর্শ পাইকারদের। সংযমের মাস রমজান এলেই দেশের বাজারে চাহিদা বাড়ে বেশ কিছু নিত্যপণ্যের। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারে দেখা গেল মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি, আর আমদানি করা পেঁয়াজ মানভেদে পাওয়া যাচ্ছে 18 থেকে 20 টাকায়। আমদানি করা আদা বিক্রি হচ্ছে 75 থেকে 80, রসুন 92 থেকে 95 টাকায়। চায়না রসুনের বাজার হয়েছে আপনার 90 থেকে 92 টাকা। হয়তো শুকনা মালটা দুইটা একটা এদিকে এদিকে হয়েছে। বাংলাদেশি যে পেস্ট আছে 22 থেকে 24 টাকা পর্যন্ত, সাদা আলুটা 12 টাকা, লাল আলুটা 13 টাকা। আলু 20 থেকে 25 টাকা, পেঁয়াজ 30 থেকে 40 টাকা যদি মিনিমাম থাকে তাহলে এটার ইজ্জত থাকে, আর দাম কম হইলে এটা খায় না মানুষ। বিক্রেতারা জানালেন, রোজায় বাড়ে ছোলা, মুসুর ডাল, সয়াবিন, চিনি ও খেজুরের চাহিদাও। আর পাইকারিতে এসব পণ্যের দাম খুব বেশি বাড়েনি বলেও জানালেন তারা। অরিজিনাল যেটা সোয়াবিন 1 নম্বর সাদাটা, এটা 80 টাকা কেজি। চিনি আগের মতোই আছে, 49-50 টাকা কেজি পরে আমাদের যে বস্তাগুলি। বড়ই খেজুর 190 থেকে 200 বা 220 এরকম। মরিয়ম যেটা, ওটা 620 টাকা থেকে 640 টাকা, 50 টাকা এরকম। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, গেল 1 মাসে নিত্যপণ্যের দামের খুব বেশি হেরফের হয়নি। তবে পাইকারি বাজারের এসব পণ্য কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে খুচরায়। রাজধানীর কাউড়ান বাজারে দেখা গেল চিনি বিক্রি হচ্ছে 55 টাকা, দেশি মুসুর 90, ছোলা 70 থেকে 80 টাকা কেজিতে।
বার্মা ছোলা ৭৪ টাকা কিনে ৮০ টাকা বিক্রি করতেছি, আর চিনি ৫১ টাকা কিনে ৫৫ টাকা বিক্রি করতেছি। রমজানে যে আইটেমগুলি ছোলা, মুসুর ডাল, চিনি, এই তিনটা জিনিসের কেজি প্রতি 10 টাকা বেড়ে গেছে। রোজায় কয়েক গুণ বাড়ে মুড়ির চাহিদাও। বাজারে মান ভেদে মুড়ি পাওয়া যাচ্ছে ৬০ থেকে ১২০ টাকা কেজিতে। তবে বিক্রেতারা জানালেন এখনো বাড়েনি মুড়ির বিক্রি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভোলায় এবার তরমুজের ব্যাপক ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া আর বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে বেশি উৎপাদন ও বাজারে দাম ভালো পাওয়ায় আগামীতে তরমুজের আবাদ আরও বাড়বে। বৃষ্টির কারণে গত বছর ভোলার তরমুজ চাষিরা লোকসানের মুখে পড়েছিলেন। তাই এবছর জেলায় ৩,১৬০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্য ঠিক করে কৃষি বিভাগ। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার ৩ গুণ জমিতে তরমুজ আবাদ হয়েছে। এখন তরমুজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা, আর দামও বেশ ভালো। এখন এবারও এই গ্রামের সবাই কি তরমুজ করছে, ফল ভালো হয়েছে। কিছুদিন আগে ২৪,০০০ টাকা ছিল, এখন আপনার মার্কেটে ২০,০০০ টাকা আছে। এই দামটা যদি থাকে আমরা কৃষক খুব লাভবান হব। একখানি জমিতে তরমুজের চাষ করছি, আমার ৪০,০০০ টাকা খরচ হয়েছে। আশা করি ইনশাল্লাহ এই বছর দামও ভালো, অনেক লাভবান। কৃষি বিভাগ বলছে বাজারে দাম ভালো থাকায় আগামীতে তরমুজ আবাদ আরও বাড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ব্যাপক ফলন হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। সামনে তারা চিন্তা করতেছে যেহেতু লাভবান হচ্ছে, সামনে তারা আরও ব্যাপক তরমুজ আবাদের পরিকল্পনা হচ্ছে। এবার হেক্টর প্রতি ৫০ টন তরমুজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলার গুচ্ছ গ্রাম থেকে প্রায় ৩.৫ ফুট লম্বা বিলুপ্ত প্রায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। সকালে সদর উপজেলার বাপ্তা কলঘাট এলাকা থেকে ২ ফুট উচ্চতার প্রাণীটি আটক করা হয়। গুচ্ছ গ্রামের কৃষক আবুল কালাম বাড়ির উঠানে ফাঁদ পেতে ভোরে বাঘটি আটক করে। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে বাঘটি উদ্ধার করে নিয়ে যায় এবং বাঘটি ভোলার চরকুকরি মুকরির গহীন অরণ্যে অবমুক্ত করা হবে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক খবর। প্রথমবারের মতো বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন দুই নেতাই। রুশ বন্দর নগরী ভ্লাদিভস্কে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কোরিয়া উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে কাজ করতে একমত হন কিম ও পুতিন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের সাথে দুদফা বৈঠক করায় কিমকে ধন্যবাদ জানান রুশি প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে কিম বলেন কোরিয়া উপদ্বীপে ইতিবাচক সংলাপের প্রত্যাশা করছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে কিমের ২টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় পরিবর্তন না আসায় পুতিনের সঙ্গে বৈঠক করলেন তিনি। এর আগে বুধবার রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে নিজস্ব ট্রেনে রাশিয়ায় পৌঁছান কিম জং উন। দুই দেশের প্রধানদের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় বৈঠক হয় ২০১১ সালে। অবশেষে জঙ্গি হামলা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করল শ্রীলঙ্কা সরকার। কর্মকর্তারা বলছেন বন্ধুপ্রতিম দেশের গোয়েন্দা সংস্থার বারবার সতর্ক বার্তার পরও হামলা ঠেকাতে না পারা বড় ধরনের নিরাপত্তা ঘাটতি। আর উপপ্রতিরক্ষা মন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে জানান সঠিক সময়ে পদক্ষেপ নিলে হামলার আগেই সন্ত্রাসীদের আটক করা যেত এবং ক্ষয়ক্ষতির মাত্রা কম হতো। সংসদ নেতা লক্ষণ কিরেলারে অভিযোগ করেছেন ভারতীয় গোয়েন্দারা তথ্য দিয়ে সতর্ক করলে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা তা অগ্রাহ্য এবং গোপন করেছেন। এদিকে সন্দেহজনক গাড়ি দেখা যাওয়ায় সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী কলম্বোয় আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া সকালে ৪০ কিলোমিটার দূরে পুদোগোয় আবারও বিস্ফোরণের খবর পাওয়া যায়। পুলিশ জানিয়েছে পুগোদো ম্যাজিস্ট্রেট কোর্টের পেছনের একটি পরিত্যক্ত জমিতে তল্লাশি চালানোর সময় এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। টাইগারদের বিশ্বকাপের মূল প্রস্তুতি হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। তবে সিরিয়ানদের ফিটনেস ধরে রাখতে কাউকে বিশ্রাম দিয়ে একাদশে সবাইকে পরখ করার চান্স আছে বলে জানিয়েছেন কোচ স্টিভ রোডস। গত ৩ দিনের মতোই জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পের চতুর্থ দিনে অনুশীলন করেছেন কয়েকজন টাইগার। ডিপিএল এর সুপার লিগ শেষে ৪ দিনের বিশ্রাম কাটাচ্ছেন স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার। আর আইপিএলে খেলতে যাওয়া সাকিব এখনও ভারতেই আছেন, তাই ক্যাম্প চলছে কয়েকজন দিয়েই। তবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে টাইগারদের বিশ্বকাপের মূল প্রস্তুতিটা সেরে নেবে বলে মনে করছেন কোচ স্টিভ রোডস। তার মতে সেখানে সবাইকেই পরখ করার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি মূলত আয়ারল্যান্ডেই হবে। এখন দলে সবাইকে পাওয়া যাচ্ছে না, সিনিয়র জুনিয়র সবাইকেই অদল বদল করে ব্যবহার করতে হচ্ছে। তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাই না আমরা। আইপিএল এর দুর্দান্ত ফর্মের ফল পেয়েছেন আন্দ্রে রাসেল। গেল বিশ্বকাপের পর একটা মাত্র ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ফিরেছেন উইন্ডিজ ওয়ার্ল্ড কাপ টিমে। দলে জায়গা পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার কারন পোলার্ড ও মার্লন স্যামুয়েলস। 15 সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। চোট মুক্ত হয়ে ফিরেছেন ওপেনার অ্যাভিন লুইস। জেসন হেলডারের নেতৃত্ব দলের বাকি ক্রিকেটাররা হলেন ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারন ব্রাভো, কার্লোস ব্রাথওয়েট, শেলডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হুইটমায়ার, সেইল হোপ, অ্যাভিন লুইস, অ্যাশনি নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল আর ওশান টমাস। দলে নাই 2016 সালের পর থেকে ওয়ানডে না খেলা সুনীল নারায়ণ। বাজে ফর্মের কারণে ডাক পাননি দুই অভিজ্ঞ অলরাউন্ডার কারন পোলার্ড ও মার্লন স্যামুয়েলস। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক নারী ফুটবলে আজ মঙ্গোলিয়ার বিপক্ষে লড়বে লাওস। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুদল। এই গ্রুপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে আছে মঙ্গোলিয়া। আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করবে শেষ 4। তবে হারলে এই গ্রুপ থেকে সুযোগ থাকবে 3 দলেরই, কেননা এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে তাজিকিস্তান লাওস। তাই মঙ্গোলিয়ার লক্ষ্য অন্তত হার এড়িয়ে নিজের সেমিফাইনালে খেলাটা নিশ্চিত করা, আর লাওসের টার্গেট শুভ সূচনার।